শুরুতেই দেখানো হয় হেজু তার পছন্দের অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছে। সে দেখতে পায় একটা মাছ মারা গিয়েছে, তাই সেটাকে টয়লেটে ফেলে দিয়ে আসে। এভাবে প্রতিদিন একটা করে মাছ মরে যাওয়াতে মাত্র 2টা মাছ জীবিত ছিল। হেজু এই মাছগুলোকে বলে, তোমরা দুজন কখনো আলাদা হবে না, যদি মারা যাও তাহলে একসাথে মারা যেও। এমন সময় অ্যাপার্টমেন্টের মালকিন বংসুক তার সাথে দেখা করতে আসে, কিন্তু সে দরজা খোলে না, তাই সে চলে যাচ্ছিল। তখনই আবার হেজুর বন্ধু কিমকে দেখতে পায়। এরপর কিমকে ধরে নিয়ে আসে, তবে কোথাও হেজুকে দেখতে পাওয়া যায় না। বংসুক বুঝতে পারে কলিং বেলের আওয়াজ পেয়ে হেজু পালিয়ে গিয়েছে। আসলে এই বিল্ডিংটা অনেক পুরনো হয়ে যাওয়াতে এটা ভেঙে ফেলতে হবে, কিন্তু হেজুকে অনেকবার বলার পরেও সেই এই অ্যাপার্টমেন্ট ছাড়তে রাজি হচ্ছিল না। সে কিমকে বলে, হেজু চাইলে আমার অ্যাপার্টমেন্টে গিয়ে থাকতে পারবে, অন্তত এই ঘরটা খালি করুক। দেখা যায় হেজুদের সোফায় বসে তার অনেক আনকমফোর্টেবল ফিল হচ্ছে, তাই সে বেশি কথা না বলে চলে যায়। এরপরেই হেজু সেই সোফার নিচ থেকে বেরিয়ে আসে। বংসুকের রাগ থেকে বাঁচতে সে এখানে লুকিয়েছিল। কিম তাকে বলে, আমাদের নতুন একটা ফ্ল্যাট ভাড়া নেওয়া উচিত, কিন্তু এই ঘরে হেজুর অনেক স্মৃতি জড়িয়ে থাকায় সে অন্য কোথাও শিফট হতে চায় না। এরপর দুজন তাদের কাজে মনোযোগ দেয়। হেজু একটা ইরেন্ট সার্ভিস চালায়, অর্থাৎ অন্যদের হয়ে ছোটখাটো কাজ করে দেওয়া। তাদের ওয়েবসাইটে কেউ কাজের জন্য পোস্ট করেছে, কিম সেটা চেক করে, দেখে 2টা অবৈধ কাজের অফার এসেছে। একজন ড্রাগস ডেলিভারি করাতে চাইছিল, আরেকজন তো ডিরেক্ট কাউকে মার্ডার করতে চায়, কিন্তু হেজু এই ধরনের কোনো অবৈধ কাজ করতো না। এরপর কিম একটা মিসিং কেসের জব দেখতে পায়। একটা অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল সে নাকি তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজছে। বারবার এই পোস্ট করে রীতিমতো পুরো ওয়েবসাইট ভরে ফেলেছিল। এতে হেজু রাগান্বিত হয়ে বলে, আমি তোমাকে আগেই বলেছি ওয়েবসাইটে নোটিশ লিখে দিবে যে আমরা কোনো হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে দিই না। যদিও কিম এই কাজটা নিতে অনেক আগ্রহ দেখাচ্ছিল, তবে হেজুর রাগের কারণে বাধ্য হয়ে ওয়েবসাইটে নোটিশ লিখে দেয়। এরপর সে ওয়াশরুমে গিয়ে তার অ্যাকাউন্ট চেক করে, দেখতে পায় কেউ তার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা পাঠিয়েছে। আসলে সে হেজুকে না জানিয়ে একটা কন্ট্রাক্ট নিয়েছিল। এদিকে হেজু ডিনার করার সময় কেউ তাকে বারবার ফোন করতে থাকে, কিন্তু সে কলটা ইগনোর করে। এর কিছুক্ষণ পরেই অ্যাপার্টমেন্টের দরজা ভেঙে জিন নামের এই মেয়েটা ভেতরে আসে। একটু আগেই হেজুকে জিন নিজেই ফোন করেছিল। সে অনেকদিন ধরেই হেজুকে দিয়ে একটা কাজ করাতে চায়, কিন্তু হেজুর ইচ্ছে না থাকলে তাকে যত টাকাই দেওয়া হোক না কেন সে কখনোই সে কাজটা করবে না। জিন তাকে বলে, আমাকে বিয়ের দিন তুলে আনতে হবে, অর্থাৎ সে নিজেকে নিজেই কিডন্যাপ করতে চায়। হেজুর কাছে এই কাজটা অনেক ইন্টারেস্টিং মনে হওয়াতে সে রাজি হয়। অপরদিকে দেখা যায় একটা জুয়েলারি শপে জেমি নামের এই মেয়েটা ডায়মন্ড রিং কিনছে। কোরিয়ার বিখ্যাত এক নামকরা বংশে তার বিয়ে ঠিক হয়েছে, তাই জেমির হবু স্বামীর সৎমা তাকে ডায়মন্ডের রিং কিনে দিতে এসেছে। বলা যায় তার শ্বশুর বাড়ি খুব অভিজাত এবং ঐতিহ্যবাহী একটা রাজকীয় পরিবার, এবং সেই রাজকীয় বংশ সামনে এগিয়ে নিতে একটা ছেলে সন্তান প্রয়োজন। জেমির থেকেই সেই ছেলে সন্তান আশা করা হচ্ছিল। তো জেমি তার শারীরিক চেক আপ করাতে হসপিটালে চলে যায়। কিছুক্ষণ পরেই এক মহিলাও চেক আপ করাতে আসে। সেখানে তার কোনো সিট খালি না থাকায় জেমি তার সিটে সেই মহিলাকে বসতে দেয়। এদিকে জিনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যায়। হেজু সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কিম তাকে বলে, ডংলি নামের এক লোকের সাথে জিনের বিয়ে হচ্ছে, আর এই ডংলি প্রিন্স গ্যাংয়ের লিডার, অর্থাৎ একজন ভয়ঙ্কর গ্যাংস্টার। কিন্তু হেজু তার কথায় গুরুত্ব দেয় না। অপরদিকে বিয়ের অনুষ্ঠানে শহরের কুখ্যাত সব গ্যাংস্টাররা এনজয় করছিল, আর গ্যাংস্টারদের আপ্যায়ন করতে ডংলির লোকজনও ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে জিনের অ্যাসিস্ট্যান্ট হানকে দেখা যায় ডংলির লকার রুমে। সে লকারের সমস্ত টাকা পয়সা একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচে ফেলে দেয়। সেখানে আবার কিম একটা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। এই চুরিতে সাহায্য করার জন্যই তাকে 5 লক্ষ টাকা দেয়া হয়েছিল। অপরদিকে দেখা যায় হেজু একটা বাইক নিয়ে অনুষ্ঠানে ঢুকে পড়েছে। সে ডংলিকে আই লাভ ইউ বলে কনফিউজড করে দেয়। ডংলি তো কিছুই বুঝতে পারে না, ভাবে ছেলেটা পাগল। তখনই হেজু তার মুখে জোরে আঘাত করে জিনকে নিয়ে পালিয়ে আসে। সে এত দ্রুত গতিতে বাইক রাইড করে যে কেউ তাকে ধরতে পারে না। তার এমন পাগলামো দেখে জিন বলে ওঠে, তুমি আসলেই একটা পাগল ছেলে। তখনই হঠাৎ করে হেজুর মাথায় প্রচন্ড ব্যথা শুরু হয়। তার চোখের সামনে সব ঝাপসা দেখাচ্ছিল। এর ফলে বাইকের কন্ট্রোল হারিয়ে অ্যাক্সিডেন্ট করে অজ্ঞান হয়ে যায়। এরপর স্বপ্নে দেখতে পায় তার বাবা মা তাকে ছেড়ে চলে যাচ্ছে, আর সে চিৎকার করে কান্না করে বলছে, আমি কে, আমার পরিচয় কি। এরপর তার জ্ঞান ফিরে আসলে দেখে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কিম তার পাশেই বসা ছিল। হেজু তাকে জিনের ব্যাপারে জিজ্ঞেস করে। কিম তাকে জানায় জিন বেশি আহত হয়নি, সে ডিরেক্ট এয়ারপোর্ট থেকে অন্য শহরে পালিয়েছে। হেজু হসপিটাল থেকে চলে আসবে এমন সময় ডক্টর তাকে চেম্বারে ডেকে নিয়ে আসে। সে তার ব্রেইনের এক্স-রে রিপোর্টে ছোট ছোট এই বাবলস দেখে জিজ্ঞেস করে, এই রাইস কেক বলের মতো বাবলসগুলো কি।
ডক্টর বলে তোমার হাতে বেশি দিন সময় নেই, এই বাবলসগুলো যে কোনো সময় ব্লাস্ট হতে পারে, অর্থাৎ তোমার বিরল এক ব্রেইন ক্যান্সার ধরা পড়েছে, বড়জোর 3 মাস বেঁচে থাকবে। এই শুনে হেজু হতবাক হয়ে তাকিয়ে থাকে। ডক্টর জিজ্ঞেস করে তোমার ভাই বোনের মধ্যে কারো এমন রোগ আছে? কারণ এই রোগটা বংশগতভাবে ছড়ায়, অর্থাৎ হেজুর বাবার শরীর থেকে এই রোগটা তার মধ্যে এসেছে। হেজু হাসতে হাসতে বলে আমার আসল বাবা মাকে এখন পর্যন্ত দেখিনি, আমার ভাই বোন আদৌ আছে কিনা সেটাও জানি না। অপরদিকে একই হসপিটালের আরেকটা চেম্বারে জেমিকে চেক আপ করা হচ্ছিল। ডক্টর তাকে জানায় সে কখনো মা হতে পারবে না, অতিরিক্ত টেনশন এবং স্ট্রেসের কারণে হরমোনাল ইমব্যালেন্স হয়েছে। এই শুনে জেমির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কান্না করে বলতে থাকে কয়েকদিনের মধ্যেই চ্যানের সাথে আমার বিয়ে হবে। তার ফ্যামিলিকে রাজি করানোর জন্য চ্যান মিথ্যে বলেছিল যে আমি তার ছেলের মা হব, কিন্তু ডক্টর স্পষ্টভাবে জানিয়ে দেয় এখন আর কিছুই করার নেই। তারপর জেমি কান্না করতে করতে চেম্বার থেকে বের হয়। তখন হেজু ওয়েটিং এরিয়াতে মন খারাপ করে বসেছিল। সেই জেমিকে এই অবস্থায় দেখে তাকে ফলো করতে থাকে। দেখতে পায় জেমি ক্যান্টিনে এসে অঝরে কান্না শুরু করেছে। কিছুক্ষণ পর সেই মহিলাটা তার বাচ্চা নিয়ে সেখানে আসে। তার আবারও বাচ্চা হবে, কিন্তু অলরেডি তার অনেকগুলো সন্তান ছিল। লালন পালন করতে তার অনেক কষ্ট হয়। এই নিয়ে সে তার স্বামীর সাথে ঝগড়া করছিল। এই শুনে জেমি তার বাচ্চাকে অ্যাডপ্ট করে মায়ের দায়িত্ব নিতে চায়, কিন্তু মহিলাটা জেমিকে পাগল ভেবে তার বাচ্চা নিয়ে চলে যায়। এরপর জেমি আরো জোরে চিৎকার করে কান্না করতে থাকে আর বলে পৃথিবীটা এমন আনফেয়ার কেন, কেউ অনেকগুলো সন্তানের মা হয় আর আমি একজনের মাও হতে পারবো না। এই সব কিছু শুনে হেজু পুরো ব্যাপারটা বুঝতে পারে। জেমি হসপিটাল থেকে বের হলে বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই হেজু পেছন থেকে এসে তার হাতে একটা ছাতা ধরিয়ে দিয়ে চলে আসে। ফ্ল্যাশব্যাকের দৃশ্যে জেমি আর হেজুকে একসাথে দেখানো হয়। এরা দুজন একসময় রিলেশনে ছিল। জেমি সব সময় একটা সুন্দর পরিবারের আশা করত, কারণ সে অনাথ হওয়াতে কখনো পরিবারের মর্ম বুঝতে পারেনি। আর হেজুর ধারণা ছিল তারা কখনো ভালো বাবা মা হতে পারবে না, কারণ দুজনেই বাবা মায়ের আদর পায়নি। এই নিয়ে ঝগড়া হলে দুজনের ব্রেকআপ হয়ে যায়। প্রেজেন্ট টাইমে ডংলিংকে দেখানো হয় তার লোকাল রুমে। সে জানতে পারে জিন তার টাকা পয়সা নিয়ে পালিয়েছে। সে প্রচন্ড রাগান্বিত হয়ে তার লোকদের বলে জিনকে নিয়ে পালানো ছেলেটাকে যেখান থেকে পারো খুঁজে বের করো। অপরদিকে জেমিকে তার শাশুড়ি হোজার কিচেনে রান্না করতে দেখা যায়। হোজা কোরিয়ার বিখ্যাত শেফদের মধ্যে একজন। তার একটা 5 স্টার রেস্টুরেন্ট আছে এবং সে খুব কঠোর প্রকৃতির মানুষ। তার বদমেজাজি স্বভাবের কারণে সবাই তাকে ভয় পায়। জেমি নার্ভাস হয়ে তার হাতের আঙুল সামান্য কেটে ফেলে। এই দেখে হোজা তাকে বকাঝকা করে বলে এমন ক্রিটিক্যাল সময় তুমি কিচেনে আসবে না। আসলে সে তার নাতির ব্যাপারে খুব সিরিয়াস। এদিকে কিম ব্রেকফাস্টের জন্য রাইস কেক বল নিয়ে আসে, যেটা দেখে হেজুর বাবলসগুলোর কথা মনে পড়ে যায়। এর ফলে সে ব্রেকফাস্ট না করেই টিভি দেখতে শুরু করে। আই এম ইউর ফাদার নামের এক কোম্পানির অ্যাড দেখে হেজু হাসতে শুরু করে। এরপর সে হঠাৎ কিমকে বলে আজ থেকে ইডেন্ট সার্ভিস বন্ধ করে দিলাম, এই ঘরে যা আছে সব বিক্রি করে তোমার স্যালারি হয়ে যাবে। এই বলে সে বেরিয়ে পড়ে। অপরদিকে জেমি তার বিয়ের ইনভাইটেশন কার্ডগুলো নিজের হাতে লিখছিল। চ্যানের সৎমা মিস লি তাকে বলে হোজাকে বাহির থেকে কিছুটা কঠোর মনে হলেও সে খুব নরম মনের মানুষ। তোমার ছেলেকে অনেক আদর করবে, কারণ এই বংশের দ্বিতীয় ছেলে সন্তান বলে কথা। আসলে চ্যানের কোনো ভাই বোন নেই, সে তাদের বংশের একমাত্র ছেলে সন্তান। এসব শুনে জেমি আরো বেশি টেনশনে পড়ে যায়। ভাবতে থাকে তার এখান থেকে পালিয়ে যাওয়া দরকার। এদিকে হেজু একটা হসপিটালে এসে স্টাফদের গল্প শোনায়। সেই গল্পটা ছিল 1991 সালের। এক ধনী লোক জানতে পারে তার টেস্টিকুলার ক্যান্সার হয়েছে। এর ফলে স্বাভাবিক উপায়ে সে বাবা হতে পারবে না, যে কারণে তার বংশবৃদ্ধির জন্য স্পার্ম স্টোর করে রাখে। এরপর ক্যান্সারের ট্রিটমেন্ট করিয়ে পুরোপুরি সুস্থ হয়। তারপর সেই স্টোর করা স্পার্মের সাহায্যে তার একটা ছেলে সন্তান হয়েছিল, যে ছেলেটাকে সেই লোক অনেক ভালোবাসত। ছেলেটার আদর যত্নে কোনো কমতি ছিল না। এভাবেই 8 বছর খুব সুন্দরভাবে পার হয়। একদিন সেই ছেলেটার মাকে হসপিটালে ফোন করে জানানো হয় ডক্টরদের দ্বারা একটা বিশাল গরমিল হয়ে গিয়েছে। আসলে তার স্বামীর স্পার্ম 139 নম্বর কন্টেইনারে স্টোর করা ছিল, কিন্তু ভুলবশত ডক্টররা 137 নম্বর কন্টেইনার ইউজ করে ফেলেছে। অর্থাৎ সেই ছেলেটা আসলে অন্য আরেকজনের সন্তান। এই পর্যন্ত বলে হেজু তার গল্প থামিয়ে দেয়। সবাই জিজ্ঞেস করতে থাকে তারপর সেই ছেলেটার কি হয়েছে। উত্তরে হেজু বলে তারপর সেই ছেলেটার জীবন খুব কষ্টের হয়ে যায়, তাই সে একদিন বাড়ি থেকে বেরিয়ে চলে আসে। সে এই গল্পটা শুনিয়ে বেশ ইমোশনাল হয়ে যাচ্ছিল। আসলে এটা তার নিজের জীবনের বাস্তব কাহিনী। 137 নম্বর কন্টেইনারের বাচ্চাটা সে নিজেই, এবং যে হসপিটালে গরমিলটা হয়েছিল সেখানেই হেজু এসেছে। দেখা যায় এক ডক্টরকে ভয় দেখালে সে 4 জনের একটা লিস্ট দেয়। বলে এই 4 জন একই দিনে আমাদের এখানে স্পার্ম স্টোর করেছিল। এর মধ্যে কে হেজুর বাবা সেটা হেজুকেই খুঁজে বের করতে হবে।
তাই সে তার আসল বাবাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে প্রথমে সে একটা গ্রামের দিকে যাচ্ছিল। এদিকে জেমির বিয়ের আয়োজন শুরু হয়ে যায়। জেমি একটা সুন্দর ট্র্যাডিশনাল ড্রেস পরে বসে থাকে। এই ধরনের গ্রামের বিয়েতে অনেক রীতিনীতি পালন করতে হয়। সেরকম একটা রীতির জন্য মোরগ নিয়ে আসা হয়েছিল, কিন্তু সেই মোরগটা লাফ দিয়ে দৌড়াতে শুরু করে। মিস লি সেই মোরগের পেছনে ছুটতে থাকে। তখনই জেমির রুমে কেউ ঢুকে পড়লে জেমি ভাবে চ্যান তাকে দেখতে এসেছে, কিন্তু পেছনে তাকিয়ে দেখে হেজু তার রুমে এসে দাঁড়িয়ে আছে। তাকে আচমকা এখানে দেখে সে অবাক হয়ে যায়। হেজু বলে, আমি তোমাকে নিতে এসেছি। আমি জানি তুমি আসলে প্রেগনেন্ট না, কিন্তু তোমার শাশুড়ি জানে তুমি 2 মাসের প্রেগনেন্ট। জেমি প্রশ্ন করে, তুমি হঠাৎ আমাকে নিতে আসলে কেন? উত্তরে হেজু বলে, একজনকে খুঁজতে যাব, আর এই যাত্রায় তোমাকে পাশে রাখতে চাই। এসব শুনে জেমি অনেক রাগান্বিত হয়ে হেজুর গালে চড় দেয়। বলে, তুমি নিজেই আমার সাথে ব্রেকআপ করেছিলে, আমার সাথে নাকি তোমার আর ভালো লাগছিল না, তাহলে আমার বিয়ের দিন এসে সিন ক্রিয়েট কেন করছো? তখন চ্যান সেখানে চলে আসলে হেজুকে তার সাথে দেখতে পায়। হেজু পরিস্থিতি সামাল দিতে নিজেকে জেমির ছোটবেলার বন্ধু হিসেবে পরিচয় দেয়। বলে, আমরা দুজন একই সাথে অনাথ আশ্রমে বড় হয়েছি। সে তার এই কথা বিশ্বাস করে তার সাথে পরিচিত হয়। এরপর জেমি বলে, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। এই বলে হেজুকে বাহিরে নিয়ে যায়। তখনই চ্যান পেছন থেকে দৌড়ে এসে হেজুকে জড়িয়ে ধরে বলতে থাকে, তুমি জেমির একমাত্র আত্মীয়। আমি তোমাকে প্রমিস করছি যে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত জেমিকে সুখে রাখবো। তো হেজু বুঝতে পারে চ্যান খুব সহজ সরল একটা ছেলে। হেজু চ্যানের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতে নিলে জেমি অনেক বেশি রাগান্বিত হয়ে যায় আর বলে, চ্যান আমার জন্য সবকিছু করতে পারে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যান তার মাকে রাজি করানোর জন্য বৃষ্টির মধ্যে অনশনে বসেছিল, কিন্তু হোজা কিছুতেই তার ছেলের বউ হিসেবে জেমিকে মানতে চায় না। জেমি নিজেও চ্যানকে বলতে থাকে, তোমার মা আমাদের সম্পর্ক মেনে নিবে না, কিন্তু চ্যান তখন চিৎকার করে বলে ওঠে, জেমির পেটে আমার সন্তান রয়েছে। এই শুনে বাধ্য হয়ে হোজা তাদের সম্পর্ক মেনে নিয়েছিল। এরপর বর্তমানে জেমি হেজুকে বলে, তোমার কাছে একটা সুন্দর পরিবার চেয়েছিলাম, কিন্তু তুমি সেই আশাটাও পূর্ণ করতে পারোনি। এসব বলে সে ফিরে যাচ্ছিল। তখনই হেজু তাকে কাঁধে তুলে নিলে একটা কাঠের সাথে তার মাথায় আঘাত লাগে। এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। সেখানে আবার মিস লি সেই মোরগটাকে ধরতে এসেছিল, আর সে দেখে জেমিকে তুলে নিয়ে যাচ্ছে। এই খবরটা জানাজানি হলে হোজার আত্মীয় স্বজন অনেক কথা শোনায়। এসব শুনে হোজা অনেক রাগান্বিত হয়ে সবাইকে চুপ করিয়ে দেয়। বলে, এই পরিবারটা যখন পথে বসতে নিয়েছিল তখন আমি রেস্টুরেন্ট চালু করে এই পর্যন্ত নিয়ে এসেছি, তাই আমার সিদ্ধান্তের উপর কথা বলার সাহস দেখাবে না। এরপর সে চ্যানের রুমে এসে দেখে সে বাচ্চাদের মতো কান্না করছে। জেমি তাকে ছেড়ে পালিয়ে গেল, এটা সে বিশ্বাস করতে পারছিল না। তখন মিস লি এসে তাদের জানায় জেমি আসলে নিজের ইচ্ছায় পালায়নি, তাকে হেজু কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। অপরদিকে ডংলি হেজুর অ্যাপার্টমেন্টে এসে কিমকে অনেক মারধর করে। তারপর হেজুকে ফোন করে বলে, তুমি এখন কোথায়? উত্তরে হেজু বলে, আমি এখন গ্রামে আছি, একটা বিয়ে থেকে বউকে তুলে নিয়ে যাচ্ছি। এই বলে সে গাড়ির দিকে তাকিয়ে দেখে জেমি গাড়িতে নেই, তাই সে পুরো কথা শেষ না করেই ফোন কেটে দেয়। এর ফলে ডংলি ধরে নেয় হেজু বউ বলতে জিনের কথা বলেছে। অপরদিকে জেমি দৌড়ে একটা ধান ক্ষেতের মধ্যে ঢুকে পড়েছিল। হেজু তার পিছু নিয়ে সেখানে আসলে জেমি কান্না শুরু করে। বলে, তোমার কারণে আমার জীবনে এত দুঃখ কষ্ট, তোমার ইচ্ছেতেই আমরা ব্রেকআপ করেছি, আর এখন আমাকে শান্তিমতো বিয়েও করতে দিচ্ছ না। হেজু তাকে শান্ত করে কান্না থামায়। এরপর জেমি তার ড্রেসের কাদা পরিষ্কার করতে একটা পুকুরে আসে। তখনই তার জুতোগুলো দেখে চ্যানের কথা মনে পড়ে যায়। এই জুতোগুলো চ্যান নিজের হাতে তাকে পরিয়ে দিয়েছিল, কারণ তার পুরনো জুতোগুলো পরলে জেমির পায়ে ব্যথা হতো। এত খেয়াল রাখা দেখে জেমি অনেক ইমোশনাল হয়ে যায়। অবশেষে একজন সত্যিকারের কেয়ারিং মানুষ তার জীবনে পেয়েছিল, কিন্তু হেজু হঠাৎ করে এসে সব আবারও ওলটপালট করে দিয়েছে। এরপর দেখানো হয় হেজু একটা পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করিয়েছে। জেমি সেই পাম্পের ওয়াশরুমের জানালা থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু হেজু তাকে ধরে গাড়িতে নিয়ে আসে। এরপর তারা নামুন শহরের দিকে রওনা হয়। অপরদিকে চ্যানকে দেখা যায় সে অনেক বেশি ভেঙে পড়েছে। সে জেমিকে খুঁজতে গাড়ি নিয়ে বের হতে চায়, কিন্তু তার মা এসে তাকে ধমক দিয়ে ঘরে পাঠিয়ে দেয়। এদিকে হেজু শপিং করতে জেমিকে একটা দোকানে নিয়ে আসে। জেমি সেই শপের মালিকের কাছ থেকে ফোন নিয়ে ট্রায়াল রুমে চলে যায়। এরপর চ্যানের নাম্বারে কয়েকবার ফোন করে, কিন্তু সে ফোনটা রিসিভ করে না। তাই সে একটা ভয়েস নোট সেন্ড করে তার লোকেশন জানিয়ে দেয়। রাতের বেলা চ্যান তার মোবাইল ফোন চেক করে দেখে জেমিরা নামুন শহরের দিকে যাচ্ছে। সাথে এটাও বলেছে, তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো তাহলে আমাকে নিতে চলে আসো। এই শুনে চ্যান তার মাকে না জানিয়েই বাড়ি থেকে বেরিয়ে যায়। অপরদিকে হেজু আর জেমিকে একটা রেস্টুরেন্টে দেখানো হয়। এই রেস্টুরেন্টের মালিকের নাম সেই লিস্টে ছিল। হেজুরা অনেক রাত করে আসাতে লোকটা বলে, আমাদের রেস্টুরেন্ট এখন বন্ধ করব। হেজু জেমিকে তার স্ত্রী হিসেবে পরিচয় দেয় আর বলে, আমার স্ত্রী প্রেগনেন্ট, আমরা অনেক দূর থেকে এসেছি, আমাদের কিছু খাবার দিলে উপকার হবে।
এই শুনে লোকটা তাদের বসতে বলে। কিছুক্ষণ পর সে তাদের জন্য খাবার নিয়ে আসে। হেজু খাবার খাওয়ার সময় গল্পগুজব করছিল, আর কথাবার্তার মধ্যেই লোকটার মাথা থেকে অল্প পরিমাণে চুল ছিঁড়ে নেয়। এগুলোর ডিএনএ টেস্ট করলেই বুঝতে পারবে লোকটা তার বাবা হয় কিনা। খাওয়া দাওয়া শেষে হেজু খেয়াল করে তার মানিব্যাগটা ভুলে গ্যাস স্টেশনে ফেলে এসেছে, তাই এই মুহূর্তে সে খাবারের বিল পে করতে পারবে না। এছাড়া তাদের একটা থাকার জায়গা দরকার। লোকটাকে এই বিষয় জানালে সে তাদেরকে এখানেই থাকার ব্যবস্থা করে দেয়। এরপর দুজন মেঝেতে বিছানা করে শুয়ে পড়ে, কিন্তু জেমি আসলে ঘুমায় না। হেজু যখন গভীর ঘুমে ছিল তখন সে উঠে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এমন সময় হেজু ঘুমের মধ্যে বিড়বিড় করতে থাকে। সে বলছিল, আমাকে ছেড়ে যেও না। এই কথা শুনে জেমি আর চলে যেতে পারে না। ফ্ল্যাশব্যাকে কয়েক বছর আগের একটা দৃশ্য দেখানো হয়। একদিন হেজু বাইকে করে যাওয়ার সময় একটা গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। সেই গাড়ি থেকেই নেমে আসে হেজুর বাবা, অর্থাৎ সেই লোকটাকে যাকে সে ছোটবেলা থেকে বাবা হিসেবে চিনত। তার নাম হচ্ছে পার্ক। সে একটা চিলড্রেন্স কেয়ার কোম্পানির ম্যানেজার ছিল। এত বছর পর দুজন দুজনকে দেখে একটু থমকে দাঁড়ায়। হেজু দেখতে পায় গাড়িতে তার স্ত্রী আছে, এছাড়া তার একটা ছোট্ট মেয়েও ছিল। পার্ক তাকে একটা ভিজিটিং কার্ড দেয়। সে আই এম ইউর ফাদার নামক সেই কোম্পানিতে চাকরি করত। এই দেখে হেজু একটু মুচকি হাসে। পার্ক তাকে বলে, সান, তোমার ভিজিটিং কার্ড দাও। হেজু তার কার্ড দিয়ে বলে, আমার নাম হেজু, সান নামের কাউকে আমি চিনি না। অর্থাৎ সে পার্ককে বাবা বলে ডাকতে চাইছিল না এবং তার সাথে অপরিচিত মানুষের মতো ব্যবহার করছিল। এরপর পার্ক তার গাড়ি নিয়ে চলে যায়। এদিকে হেজুর হাত থেকে অঝরে রক্ত গড়িয়ে পড়ছিল। ঠিক সেই মুহূর্তেই জেমি তার হাতের মধ্যে একটা কাপড় বেঁধে দেয়। এটাই ছিল জেমি এবং হেজুর প্রথম দেখা। জেমির কাছে এই অচেনা ছেলেটাকে দেখে খুব মায়া হচ্ছিল। এরপর দিন জেমি নিজেই তাকে প্রপোজ করে। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসলে দেখা যায় হেজু একটা গাড়িতে বসে আছে। সেই চুলের স্যাম্পল নিতে এক ডিএনএ টেস্টিং কোম্পানি থেকে লোক এসেছিল। হেজু ফেরার সময় দেখতে পায় রেস্টুরেন্টের মালিকের ছেলেরা নিজেদের মধ্যে মালিকানা নিয়ে ঝগড়া শুরু করেছে। তারা বলতে থাকে, বাবাকে একটা বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত, তাহলেই রেস্টুরেন্টটা আমাদের হয়ে যাবে। অপরদিকে চ্যান নামুন শহরে পৌঁছে যায় এবং লোকাল থানায় গিয়ে জেমির মিসিং কমপ্লেইন লেখায়। বলে, একটা ছেলে আমার ফিয়ন্সেকে উঠিয়ে নিয়ে এসেছে। এরপর পুলিশ স্টেশন থেকে জেমির ছবি প্রিন্ট করে সব জায়গায় লাগিয়ে দেয়া হয়। চ্যান জেমির জন্য এত বেশি চিন্তা করছিল যে সে নিজেই ছবি নিয়ে লোকদের জিজ্ঞেস করে বেড়াচ্ছিল। এর পরের দিন সকালবেলা হেজুরা ব্রেকফাস্ট করার সময় এক প্রমোটার রেস্টুরেন্ট কিনতে আসে, কিন্তু সে রেস্টুরেন্টের মালিকের ছেলেরা আবারও ঝগড়া শুরু করে দেয়। হেজু তখন বলে ওঠে, আমাকেও সম্পত্তির ভাগ দিতে হবে, আমি তোমাদের সৎ ভাই। এটা শুনে লোকটার ছোট ছেলে হেজুকে ঘুষি মারে এবং তাদের মধ্যে মারপিট শুরু হয়। দেখা যায় রেস্টুরেন্টের মালিক তাদেরকে থামাতে হেজুকে বের করে দিচ্ছে। হেজু তাকে বলে, আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর প্ল্যান করা হয়েছে। এর উত্তরে লোকটা বলে, আমি সবকিছুই জানি, কিন্তু আমাদের মধ্যে নাক গলানোর তুমি কে? তখনই হেজুর ফোনে ডিএনএ টেস্টের রিপোর্ট চলে আসে। দেখে এই লোকটা হেজুর বাবা নয়। এরপর হেজু জেমিকে গাড়িতে উঠতে বলে, কিন্তু সে আবারও জেদ দেখিয়ে মানা করতে থাকে। চ্যান তাকে খুঁজতে খুঁজতে সেইখানেই চলে এসেছিল, আর সে দূর থেকেই জেমিকে দেখতে পায়। হেজু যখনই বুঝতে পারে চ্যান তাদের খুঁজতে এসেছে, সে এক মুহূর্ত দেরি না করে জেমিকে গাড়িতে উঠিয়ে পালিয়ে যায়। এরপর ডংলিও তাকে খুঁজতে সেই রেস্টুরেন্টে চলে আসে। এমন সময় আবার দুজন পুলিশ অফিসারও সেখানে হাজির হয়। এরপর দেখা যায় চ্যান সেই পুলিশ অফিসারদের গাড়ি নিয়ে হেজুকে ধাওয়া করছে। সে মাইকে চিৎকার করে বলতে থাকে, জেমি, আই লাভ ইউ, তুমি চিন্তা করো না, আমি তোমাকে উদ্ধার করব। কিছুক্ষণ এভাবে ধাওয়া করার পর চ্যানের গাড়ির সাথে হেজুর গাড়ির ধাক্কা লাগে। এতে হেজুর গাড়ি রাস্তার পাশের একটা খাদে গিয়ে পড়ে। এরপর চ্যান পুলিশের গাড়ি থেকে পিস্তল বের করে হেজুর দিকে তাক করে, কিন্তু ট্রিগার চাপ দিলে গুলি বের হয় না, অর্থাৎ এটা দিয়ে কারেন্টের শক দেওয়া হয়। আর ভুলবশত চ্যান নিজের পায়েই শক দিয়ে বসে। এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে জেমি কান্না শুরু করলে হেজু তাকে বলে, চ্যান শুধু অজ্ঞান হয়েছে, এত কান্নাকাটি করার কিছু হয়নি। এই শুনে জেমি হেজুর সাথে রাগ দেখায়। তার শরীর ঝাঁকাঝাঁকি করলে হেজুর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যায়। এরপর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এদিকে জেমি চ্যানকে ডাকতে থাকে। তখন তার সেদিনের কথা মনে পড়ে, যেদিন চ্যান তার জন্য মিথ্যে কথা বলেছিল। তো জিমির মনে হচ্ছিল চ্যান তার জন্য সবকিছু করতে পারে, কিন্তু সে চ্যানকে সত্য কথা না জানিয়ে তাকে ঠকাচ্ছে। সে যত কিছুই করুক না কেন, কখনো চ্যানের বংশে একটা সন্তান দিতে পারবে না। তাই সে হেজুর সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। দেখা যায় হেজুকে টেনে একটা ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে। এরপর পুলিশ এসে চ্যানকে উদ্ধার করে নিয়ে যায়। ডংলিকেও থানায় নিয়ে এসে লকআপে ঢুকিয়ে রাখে। চ্যানের জ্ঞান ফিরলে দেখতে পায় তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়েছে।
তার অ্যারেস্ট হওয়ার খবর হোজার কাছে পৌঁছালে সে দ্রুত তার এক স্টুডেন্ট জনকে ফোন করে বলে এখনই নামুন শহরের থানা থেকে চ্যানকে ছাড়িয়ে নিয়ে আসো। জন এমার্জেন্সি ফ্লাইটে বিদেশ থেকে কোরিয়াতে চলে আসে। অপরদিকে হেজুর জ্ঞান ফিরে আসলে দেখতে পায় জেমি তাকে বাঁচিয়ে নিয়েছে, তাই সে জেমিকে ধন্যবাদ দেয়। জেমি তখন কান্না করে বলতে থাকে তুমি আর আমি কখনো এক হতে পারবো না, আবার আলাদাও থাকতে পারবো না, তাই ভালো হতো যদি আমাদের মধ্য থেকে একজন মরে যেত। তার এই কথা শুনে হেজু কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর সে বলে আমি মারা গিয়ে তোমাকে মুক্ত করে দিব। এরপর দেখা যায় জেমি একটা পাবলিক বুথ থেকে চ্যানকে ফোন করেছে। কান্না করে বলতে থাকে আমি তোমার সাথে ফিরে যেতে পারবো না, তোমার পরিবারের দুঃখের কারণ হতে চাই না। চ্যান তাকে বলে তুমি কোথায় আছো সেটা বলো। পুলিশরা সেই নম্বর ট্র্যাক করে দেখে থানার বাহির থেকেই ফোন করা হয়েছিল। এই দেখে চ্যান দৌড়ে সেখানে আসে, কিন্তু হেজু আগেই জেমিকে নিয়ে পালিয়ে এসেছিল। জেমি কান্না করতে থাকলে হেজু তাকে সান্ত্বনা দেয়। এরপর দেখা যায় দুজন একটা রেস্টুরেন্টে ডিনার করতে বসেছে। ড্রিঙ্কস করে দুজন অনেক গল্পগুজব করে। অপরদিকে জন থানায় এসে চ্যানকে ছাড়িয়ে নিয়ে যায়। চ্যান দেখতে পায় জন অলরেডি হেজুর পুরো বায়োডাটা কালেক্ট করে ফেলেছে। এছাড়াও হেজু এবং জিমির অনেকগুলো সিসিটিভি ফুটেজ পেয়েছিল। চ্যান দেখতে পায় জিমিকে হেজুর সাথে বেশ হাসি খুশি দেখা যাচ্ছে। সে বুঝতে পারে জন এগুলো হোজাকে দেখাবে, তাই সে ছবিগুলো ছিঁড়ে ফেলে। এরপর গাড়ি থেকে নেমে জনকে বলে আমি জিমিকে উদ্ধার করতে যাব, তুমি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করলে আমি সুইসাইড করব। জন তাকে কিছু না বলে গাড়ি ড্রাইভ করতে দেয়। আসলে সে খুব গম্ভীর টাইপের একটা ছেলে, খুব বেশি কথাবার্তা বলতো না। তবে চ্যান বুঝতে পারে জন তাকে জেমিকে খুঁজে বের করতে সাহায্য করবে। এদিকে হেজু লিস্টের দ্বিতীয় ব্যক্তিকে খুঁজতে ট্রেনে করে বুসানে যাচ্ছিল। সেখানে এক মহিলাকে তার ছোট্ট বাচ্চার সাথে দেখে জেমির খুব মন খারাপ হয়। সেই মহিলার জায়গায় সে নিজেকে কল্পনা করছিল। এদিকে হেজু দেখে এক বাবা তার ছেলেকে নিয়ে খেলা করছে। এই দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন তার বাবা তাকে অনেক আদর স্নেহ করত। কিছুক্ষণ পর তার আবারও মাথা ব্যথা শুরু হলে সে দ্রুত ওয়াশরুমে চলে আসে। তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল। এরপর সে একটা ভয়েস মেসেজ দেখতে পায়। কিম তাকে বলেছিল প্রিন্স গ্যাংয়ের লোকেরা তোমাকে খুঁজে বেড়াচ্ছে। আর এই মেসেজটা দেওয়ার কারণে ডংলি রেলওয়ে ট্র্যাকের মধ্যে কিমকে বেঁধে রাখে। কিম প্রচন্ড ঘাবড়ে গিয়ে হেজুর লোকেশন বের করে দিতে রাজি হয়। ডংলি তাকে 1 ঘন্টার সময় দেয়। কিম বংসুককে ফোন দিয়ে হেজুর ব্যাপারে জিজ্ঞেস করে। বংসুক জানায় হেজু তাকে 4 জনের লিস্ট দিয়ে তাদের ঠিকানা বের করতে বলেছিল, আর সে তাদের ঠিকানা বের করে দিয়েছে। বংসুক বলে এতক্ষণে হয়তো হেজু বুসানে চলে গিয়েছে। অপরদিকে জন আর চ্যান একটা পেট্রোল পাম্পে তেল নিতে এসেছিল। জনের ফোনে বুসানের সিসিটিভি ফুটেজ আসলে দেখতে পায় জেমি এখন বুসান শহরে আছে। এই দেখে জন দ্রুত বুসানের দিকে রওনা হয়। এদিকে হেজু প্রথমে ব্যাংক থেকে তার অ্যাকাউন্টের সব টাকা উঠিয়ে ফেলে এবং তার স্মার্টফোনটা ভেঙে নতুন একটা বাটন ফোন কিনে নেয়। এর কারণ বাটন ফোনের তুলনায় স্মার্টফোন ট্র্যাক করা অনেক সহজ। এরপর মার্কেটে শপিং করার সময় জেমির একজোড়া জুতো খুব পছন্দ হয়, কিন্তু সেগুলো ছিল সেকেন্ড হ্যান্ড, কেউ ব্যবহার করে ফেলে দিয়েছিল। চ্যানের দেওয়া জুতোগুলো হেজু আগের দিন ফেলে দিয়েছিল, তাই সে এই জুতোগুলো কিনে দেয়। এতে জেমি অনেক খুশি হয়ে যায়। এরপর তারা একটা পাহাড়ি অঞ্চলে চলে আসে ট্যাং নামের এই লোকটার সাথে দেখা করতে। ট্যাং তাদের দেখে জিজ্ঞেস করে তোমরা কারা এবং এখানে কেন এসেছো। জেমি ডিরেক্ট বলে দেয় আমরা হেজুর বায়োলজিক্যাল বাবাকে খুঁজতে এসেছি। এই শুনে ট্যাংয়ের খুব ইন্টারেস্টিং মনে হয়। সে তাদেরকে ঘরে নিয়ে আসে, বলে আমি সেই হসপিটালে 1 লাখ টাকার বিনিময়ে স্পার্ম ডোনেট করেছিলাম। হেজু জিজ্ঞেস করে তার পরিবার কোথায়। উত্তরে ট্যাং বলে আমার স্ত্রী মারা গিয়েছে এবং আমার ছেলে মেয়ে নেই। দেখা যায় জেমির সাথে তার খুব ভাব জমে গিয়েছে। দুজন একসাথে ডান্সও করে। এরপর জেমি বলে এখন ডিএনএ টেস্ট করা অনেক সহজ, 1 দিনের মধ্যেই চুলের স্যাম্পল দিয়ে টেস্ট করা যায়। ট্যাং তাদেরকে আজকে রাতটা এখানেই থাকতে বলে। এরপর দেখা যায় সেই ডিএনএ টেস্টিং কোম্পানির লোক এসে ট্যাংয়ের চুলের স্যাম্পল নিয়ে যায়। হেজু ঘরে ফিরে এসে দেখতে পায় জেমি আর ট্যাং কিচেনে অনেক হাসাহাসি করছে। রাতের বেলা জেমি বলতে থাকে ট্যাং খুব মজার মানুষ, তাই কথায় কথায় তার সাথে আমার পার্সোনাল কথাগুলো শেয়ার করে ফেলেছি। আসলে রান্নার সময় জেমি দেখতে পেয়েছিল একটা আলুর উপর আর একটা ছোট্ট আলু জন্ম নিয়েছে। এই দেখে সে বলে ওঠে এই আলুটারও বাচ্চা হয়েছে, এর মানে আমি আলুর থেকেও খারাপ। ট্যাং তখন একটা মাশরুমের প্যাকেট দেখিয়ে বলে এই লোকটা মাশরুম কোম্পানির মালিক, মাশরুমগুলো জানে কে তাদের প্রডিউস করেছে, অথচ হেজু জানে না তার পরিচয় কি। এটা শুনেই জেমি হাসাহাসি করছিল। হেজু বুঝতে পারে তার হাসির পেছনে অনেক কষ্ট লুকিয়ে আছে, তাই সে বলে অভিনয় করতে হবে না, চাইলে একটু কান্না করতে পারো, এতে মন হালকা হয়ে যাবে। এরপর জেমি সত্যি কান্না শুরু করে। হেজু তার পাশে শুয়ে তাকে সান্ত্বনা দিতে থাকে। জেমির তখন অনাথ আশ্রমের স্মৃতিগুলো মনে পড়ে। সে ছোটবেলা থেকেই একটা সুন্দর পরিবার চাইত,
হতো। প্রতিদিন অনেক কাপল বাচ্চা অ্যাডপ্ট করতে আসতো, আর জেমি সেজে গুজে অপেক্ষা করত যেন একটা ভালো পরিবার তাকে নিয়ে যায়, কিন্তু কেউ তাকে অ্যাডপ্ট করে না। এই অভিমান থেকেই সিদ্ধান্ত নেয় সে নিজেই একদিন আদর্শ মা হয়ে দেখাবে। কিন্তু পরবর্তীতে হেজুর সাথে এই মা হওয়া নিয়েই সমস্যা হয়। এরপর তাদের ব্রেকআপ হয়ে যায়। প্রেজেন্ট টাইমে দেখা যায় হেজু মাঝরাতে ঘুম থেকে উঠে পড়েছে। তার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল, তাই সে তার ওষুধ খুঁজতে নিচে নেমে আসে। ট্যাং তাকে সেই ওষুধ খুঁজে এনে দেয়। এরপর সে হেজুকে নিয়ে নাইট ফিশ মার্কেটে চলে আসে। হেজুকে হাত ধরে ভেতরে নিয়ে যায় এবং তার ছেলে হিসেবে পরিচয় করিয়ে দেয়। সে হেজুকে সুস্বাদু মাছ রান্না করে খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসেছিল, কিন্তু এক মাছ বিক্রেতার সাথে তার ঝগড়া লেগে যায়। এরপর হেজু সেই লোকগুলোর সাথে মারপিট করে তাকে নিয়ে দৌড়ে পালিয়ে আসে। এরপর ট্যাং নিজের হাতে রান্না করে হেজুকে রামেন খাওয়ায়। ট্যাং তাকে বলে, আমিও এক সময় সেই ওষুধগুলো খেতাম, এর মানে হচ্ছে তুমিও আমার মতো ক্যান্সার পেশেন্ট। এরপর সে ইমোশনাল হয়ে বলতে থাকে, আমি তোমাকে আদর স্নেহের বদলে অসুখ উপহার দিয়েছি। এই বলে হেজুকে জড়িয়ে ধরে কান্না করে। হেজুও তার কান্না ধরে রাখতে পারে না। অপরদিকে জেমি ঘুম থেকে উঠে দেখে বাড়িতে হেজু নেই। সে একটা টর্চ লাইট নিয়ে তাকে খুঁজতে বের হয়, কিন্তু অন্ধকারের মধ্যে পা পিছলে প্রচন্ড আঘাত পায়। সকালে বাড়ি ফিরে আসে। হেজুও ততক্ষণে চলে এসেছিল। এরপর হেজু খুব এক্সাইটেড হয়ে ট্যাংয়ের সাথে কাটানো মুহূর্তগুলো শেয়ার করে। কিছুক্ষণ পর জেমি ঘুমিয়ে পড়লে হেজু তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। অপরদিকে চ্যান আর জন বুসানে চলে এসেছিল, তবে হেজু এক্স্যাক্টলি কোথায় আছে সেটা জানতে কিমের নম্বর জোগাড় করে। এরপর চ্যান সেই নম্বরে কল করে। কিম তার কাছ থেকে জানতে পারে হেজু আসলে জিনকে নয়, বরং জেমিকে নিয়ে পালিয়েছে। হেজুর ঠিকানার বিনিময়ে চ্যান তাকে অনেক টাকার অফার করে। এদিকে জেমি ঘুম থেকে উঠে দেখতে পায় ট্যাং রেডি হয়ে কোথাও যাচ্ছে। যাওয়ার সময় জেমিকে পাহাড় থেকে সবজি তুলে আনতে বলে। এদিকে কিম ডংলিকে জানিয়ে দেয় হেজু আসলে জেমিকে নিয়ে পালিয়েছে। তবে ডংলির রাগ কমে না, উল্টো সে কিমের পায়ে ছুরি ঢুকিয়ে দেয়। আসলে হেজু সবার সামনে থেকে জিনকে তুলে নিয়ে আসায় তার রেপুটেশন নষ্ট হয়েছিল এবং সে মনে করে হেজু তার লকারের টাকাগুলো চুরি করেছে। এরপর কিমকে হসপিটালে নিয়ে আসা হয়। কিম সেখানেই চ্যানের সাথে গোপনে দেখা করে, তাকে হেজুর লোকেশন দিয়ে দেয়। আসলে হেজুর সিমে আগে থেকেই ট্র্যাকার লাগিয়ে রেখেছিল। এরপর চ্যান সেই লোকেশনে গিয়ে জেমিকে খুঁজতে শুরু করে। ততক্ষণে ডংলিরাও কিমের সাথে সেখানে এসে পড়ে। সেখানে আবার জেমি সবজি নিতে এসেছিল। সে শুনতে পায় ডংলি হেজুকে মারার জন্য খুঁজছে। ডংলি জেমিকে দেখে চিনে ফেলে, কারণ তার পোস্টার সব জায়গায় লাগানো ছিল। জেমি তাকে ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে আসে। হেজুকে ঘুম থেকে উঠিয়ে বলে, তোমাকে মারতে অনেকগুলো গুন্ডা এসেছে। হেজু দ্রুত তার টাকার ব্যাগটা হাতে নেয়, আর তখনই সে হতবাক হয়ে যায়, কারণ পুরো ব্যাগটাই ছিল খালি। আর এই কাজটা করেছে মিস্টার ট্যাং। তবে এই মুহূর্তে আফসোস করার সময় নেই। সে দ্রুত জেমিকে নিয়ে বেরিয়ে যায়। এদিকে আবার চ্যান এবং ডংলি মুখোমুখি হয়। চ্যান একটা সুই বের করে ডংলির ঠোঁটের উপর ঢুকিয়ে দেয়, বলে, আমি একজন ডক্টর, বেশি নড়াচড়া করলে এখনই প্যারালাইজড হয়ে যাবে। এই ভয়ে ডংলি একদম স্থির হয়ে থাকে। জন ঘরে গিয়ে দেখে হেজুরা অলরেডি পালিয়ে গিয়েছে। এই শুনে চ্যানের অনেক মন খারাপ হয়। ডংলিকে বলে, তুমি এখন নড়াচড়া করতে পারো, কোনো অসুবিধা নেই। অপরদিকে হেজুকে একটা ট্রাকে করে পালাতে দেখা যায়। সে ট্যাংয়ের ক্যালেন্ডারে একটা নাম্বার খেয়াল করেছিল। এছাড়া সে ফিশ মার্কেটের এক লোক ট্যাংকে ডকইয়ার্ডে নিয়ে কিছু বলেছিল। সমস্ত হিসেব মিলিয়ে হেজু বুঝে যায় ট্যাং এখন কোথায় থাকতে পারে। এরপর সে জেমিকে নিয়ে সে ডকইয়ার্ডে চলে আসে। দেখতে পায় একটা কন্টেইনারে ক্যালেন্ডারে সেই নাম্বারটা লেখা রয়েছে। এরপর সে ডংলিকে ফোন করে বলে, আমার লোকেশন সেন্ড করে দিব, তবে কিমকে ছেড়ে দিতে হবে। ডংলি তার কথায় রাজি হয়ে যায়। এরপর হেজু সেই কন্টেইনারে ঢুকে দেখে সেখানে জুয়া খেলা হচ্ছে। ট্যাং তার টাকাগুলো সেই খেলাতে হেরে যায়। এই দেখে হেজুর অনেক রাগ হয়, আর ট্যাংকে অনেক মারধর শুরু করে। আসলে ট্যাং তার টাকা নিয়েছে এই নিয়ে তার বেশি ক্ষোভ ছিল না, তার কষ্ট হচ্ছিল কারণ ট্যাং তার বিশ্বাস ভেঙেছে। জেমি নিজেও এসে ট্যাংকে চড় থাপ্পড় দেয়। দেখা যায় হেজু খুব ভেঙে পড়েছিল। সে জেমিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আসলে সে ট্যাংয়ের মধ্যে তার বাবার একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল। এখানে আসার আগেই হেজুর কাছে ডিএনএ টেস্ট রিপোর্ট এসেছিল। সেই রিপোর্ট দেখেই জানতে পেরেছে সে তার বাবা নয়। এরপর হেজু ডকইয়ার্ডে বসে ডংলির অপেক্ষা করতে থাকে। জেমি তার ব্যাগ দেখিয়ে বলে, আমি আগেই কিছু টাকা সরিয়ে আমার কাছে রেখে দিয়েছিলাম, তাই আমাদের যাত্রায় কোনো সমস্যা হবে না। কিন্তু হেজু ফিরে যেতে বলে, সে আর এই যাত্রা কন্টিনিউ করবে না। এই শুনে জেমি তো একদম রেগে যায়, বলতে থাকে, আমাকে বিয়ে থেকে ভাগিয়ে নিয়ে এসে এখন আবার ফিরে যেতে বলছো? একটা লোক তোমাকে ধোকা দিয়েছে বলে আসল বাবাকে খুঁজে বের করবে না? তুমি তো অন্তত জানো তোমার বাবাকে, আমি তো সেটাও জানি না। এই বলে সে কান্না শুরু করলে
হেজু তাকে কিস করে বসে। আর এই দৃশ্যটা দূর থেকে দেখতে পায় চ্যান। সে নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চ্যান আসলে কোনো মেয়েদের সাথে মিশতে পারত না এবং তার মা খুব রাগী হওয়াতে এক পর্যায়ে সে মেয়েদেরও ভয় পেতে শুরু করে। একদিন সে তাদের বাড়িতে জেমিকে দেখতে পায়, যে কিনা তার মায়ের কাছে রান্না শিখতে এসেছিল। জেমি একটা রেসিপিতে ভুল করে অন্য ব্র্যান্ডের মশলা ব্যবহার করে ফেলে। এতে হোজা রাগান্বিত হয়ে তাকে ক্লাস থেকে বের করে দেয়। এরপর চ্যান তার সাথে কথা বলতে আসে। এখান থেকেই তাদের সম্পর্ক তৈরি হয়। জেমির মধ্যে অন্যদের মতো তার মায়ের প্রতিচ্ছবি ছিল না, উল্টো সে ছিল একদম বিপরীত। এই কারণেই সে জেমিকে এত বেশি ভালোবাসে। এসব মনে করেই চ্যান দৌড়ে গিয়ে হেজুকে একটা ঘুষি মারে এবং জেমিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ডংলি সেখানে চলে আসলে হেজু তাকে বোঝানোর চেষ্টা করে, বলে জিন নিজেই একটা কন্ট্রাক্ট দিয়েছিল, তাই সে বিয়ের দিন জিনকে কিডন্যাপ করেছে। এছাড়া সে টাকা পয়সার ব্যাপারেও কিছু জানে না। কিন্তু ডংলি তার কোনো কথা শুনতে চায় না। সে বলে, আমার রেপুটেশন নষ্ট হয়েছে, আর এই ভাঙাচোরা রেপুটেশন ঠিক করতে হলে তোকে মারতে হবে। হেজু বুঝতে পারে সে বিশাল এক ঝামেলায় পড়ে গিয়েছে, তাই দৌড়ে জ্যামি আর চ্যানকে নিয়ে পালাতে শুরু করে। ডংলির লোকেরা তাদের পেছনে ছুরি নিয়ে ধাওয়া করলে জন তাদের মারধর করে থামিয়ে দেয়। সে একাই ডংলির সব লোকদের মেরে একদম আহত করে ফেলে। এদিকে হেজু একটা বোটে করে জেমিকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। চ্যান সেই বোটে ওঠার জন্য পানিতে ঝাঁপ দিয়ে বসে, কিন্তু তখনই আবার ঝড়ের কবলে পড়ে তিনজন একটা নির্জন দ্বীপে চলে আসে। হেজু অজ্ঞান থাকা অবস্থায় জেমি আর চ্যান দ্বীপের অন্য দিকে চলে যায়। এরপর চ্যান দেখে জেমির পায়ে তার গিফট করা জুতোগুলো নেই, বরং সে পুরনো জুতো পরে আছে। এছাড়া একটা জুতো আবার হারিয়ে গিয়েছিল। এই দেখে সে নিজের জুতো খুলে জেমিকে পরিয়ে দেয়। জেমি বুঝতে পারে এখন সব সত্য কথা বলার সময় হয়েছে। সে চ্যানকে বলে, আমার মেনোপাস হয়েছে, যে কারণে আমি কখনো মা হতে পারবো না। এই শুনে চ্যান মন খারাপ করার বদলে আরো বেশি খুশি হয়ে যায়। সে ভেবেছিল জেমি হেজুকে পছন্দ করে, তাই পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু এখন বুঝতে পারলো মেনোপাস হওয়াতে জেমি দূরে সরে যাচ্ছিল। সে খুশিতে বলতে থাকে, এই সামান্য মেনোপাস আমার জন্য কিছুই না। আমি মাকে বলবো আমি বাচ্চা নিতে অক্ষম, তাহলে তোমাকে আর কেউ দোষারোপ করবে না। হেজু তাদের কথাবার্তা শুনছিল। এরপর তারা ভাবতে থাকে এই দ্বীপ থেকে কিভাবে বের হবে। সেখানে মোবাইলের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিল না। চ্যান নেটওয়ার্ক পায় কিনা দেখতে দ্বীপের চারদিকে দৌড়াতে শুরু করে। এদিকে হেজু আর জেমি বসে গল্প করছিল। হেজু বলে, তোমার ভাগ্য ভালো, চ্যানের মেনোপাস নিয়ে কোনো সমস্যা নেই। জেমি তাকে জিজ্ঞেস করে, তুমি আগে বলো সেই গুন্ডাগুলো কারা। হেজু তাকে সবকিছু খুলে বলে, যা শুনে জেমি বলে ওঠে, তুমি আসলেই একটা পাগল। এরপর দেখা যায় হেজু আর চ্যান একসাথে মাছ ধরার চেষ্টা করছে। তবে চ্যানের বারবার হেজু আর জেমির কিস করার দৃশ্যটা মনে পড়ে যাচ্ছিল। এতে সে হেজুর উপর রাগান্বিত হয়ে তাকে মারতে আসে। তারপর দুজন বাচ্চাদের মতো মারপিট শুরু করে। এরপর জেমি এসে তাদের থামায়। সে একটা অক্টোপাস ধরেছিল, সেটা ফ্রাই করে তিনজন লাঞ্চ করতে থাকে। জেমি নিজের হাতে চ্যানকে খাইয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর চ্যানের পেটে সমস্যা হয়, তাই সে হেজুকে নিয়ে টয়লেট করতে আসে। আসলে সে সিফুড খেতে পারে না, কিন্তু জেমি তাকে ভালোবেসে খাইয়ে দেওয়াতে মানা করেনি। হেজু বুঝতে পারে চ্যান সত্যি জেমির জন্য সবকিছু করতে পারে, যেমনটা জেমি তাকে বলেছিল। এরপর হঠাৎ করেই সে মাটিতে পড়ে গিয়ে কাঁপতে শুরু করে। এই দেখে চ্যান তার নিজস্ব চিকিৎসা পদ্ধতিতে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকে। হেজুর জ্ঞান ফিরে আসলে দেখে চ্যান তাকে বাঁচানোর চেষ্টা করছে। এরপর সে বলে, আমি আর মাত্র 3 মাস বাঁচবো। এই শুনে চ্যান অনেক বেশি কষ্ট পায়, তবে তার কষ্ট আসলে জেমির জন্য হচ্ছিল। সে হেজুকে বলে, তুমি জানো তোমার এই সমস্যা আছে, তারপরেও জেমিকে নিয়ে এদিক সেদিক ছুটাছুটি করেছো। যদি রাস্তায় তোমার কিছু হয়ে যেত তাহলে জেমি কিভাবে তোমাকে সামলাতো। এমন পরিস্থিতিতেও চ্যান জেমির ব্যাপারেই ভাবছিল। হেজু তার কাছে 3 দিনের সময় চায়। এই 3 দিনে সে জেমির সাথে তার বাবাকে খুঁজতে যাবে, কিন্তু চ্যান তার কথায় রাজি হয় না। তাই হেজু তার মোবাইল ফোনটা ছুঁড়ে মারে। সেটা খুঁজতে সে দৌড় দিলে হেজু এসে জেমিকে পালানোর কথা বলে, কিন্তু জেমি বলে চ্যানকেও সাথে করে নিয়ে যাব। এই শুনে হেজু রাগান্বিত হয়ে একাই চলে যাচ্ছিল। জেমির তখন হেজুর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মনে পড়ে। হেজুও এক সময় তার অনেক কেয়ার করত, তার সামান্য জ্বর হলে হসপিটালে ভর্তি করাতো। এসব স্মৃতি মনে করে জেমি তার পেছনে হাঁটা শুরু করবে। ঠিক এমন সময়ে চান তার হাত ধরে ফেলে। এদিকে ডংলি হেজুকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর হেজুর সাথে ফাইট শুরু করে দেয়। এক পর্যায়ে হেজু অনেক বেশি আহত হয়ে গেলে ডংলি তাকে মারার জন্য ছুরি বের করে। তখন জেমি আর চ্যান এসে ডংলিকে আঘাত করে হেজুকে বাঁচিয়ে নেয়, কিন্তু ডংলি তবুও উঠে দাঁড়ায়। এরপর হেজু তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এতে সে মাথায় আঘাত পেয়ে
পেয়ে অজ্ঞান হয়ে যায়। আর এই লাফ দেওয়ার সময় জেমির পেটে সেই ছুরি ঢুকে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই রেস্কিউ টিম এসে তাদেরকে উদ্ধার করে। জেমিকে ইমার্জেন্সি অপারেশন থিয়েটারে নেওয়া হয়। বেচারি জেমির এমন করুণ অবস্থা হওয়াতে হেজু নিজেকে দোষী মনে করছিল, তাই সে অনেক মন খারাপ করে বংসুকের বাসায় চলে আসে। এদিকে জেমির অপারেশন সাকসেসফুল ভাবে হয়ে গেলেও তার জ্ঞান ফিরতে কিছুদিন লেট হচ্ছিল। এই সময়ে চ্যান তার দেখাশোনা করে, দিনরাত তার যত্ন করে যাচ্ছিল। তার মা তাকে নিতে আসলে সে জানিয়ে দেয় জেমিকে ছাড়া সে এক পাও নড়বে না। অপরদিকে হেজু সারাদিন শুধু জেমির কথাই ভাবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হেজু দ্বীপের মধ্যে জেমির এক পায়ের জুতো খুঁজে পেয়েছিল। সেটা তাকে দিতে আসলে দেখে জেমি চ্যানের জুতো পরে আছে, তাই সে জুতোটা নিজের কাছেই রেখে দেয়। কিন্তু জেমি যখন ছুরির আঘাতে অজ্ঞান হয়ে যাচ্ছিল সেই মুহূর্তেও সে হেজুকে এই জুতোর কথা জিজ্ঞেস করে, তাই এই জুতোগুলো হেজু নিজের বুকের সাথে জড়িয়ে রাখে। বংসুক সেটা নিতে চাইলে হেজু তার হাতে কামড় দেয়। এতে বংসুক রাগান্বিত হয়ে তার উপর অনেকগুলো জুতো ঢেলে রাখে। অপরদিকে দেখানো হয় কি মিস লিকে বলছে আমি জেমি আর হেজুকে রক্ষা করেছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হেজু ডকইয়ার্ড থেকে পালিয়ে যাওয়ার পর ডংলি তাকে অনেক টর্চার করছিল, তাই বাধ্য হয়ে সে হেজুর লোকেশন বলে দেয়। এই লোকেশনটা পেয়েছিল চ্যানের ফোন থেকে। আসলে সে আগেই চ্যানের ফোনে একটা ট্র্যাকার সেট করে দিয়েছিল যাতে সে পরবর্তীতে তাকে টাকার জন্য ধরতে পারে। এরপর ডংলি যখন হেজুকে মারতে সেই দ্বীপে চলে আসে তখন কিম পুলিশদেরকে ফোন করে সবকিছু জানিয়ে দেয়। এভাবেই পুলিশ দ্বীপে গিয়ে তাদের উদ্ধার করেছিল। এরপর ডংলিকেও অ্যারেস্ট করে নেওয়া হয়। তো কিম তার পাওনা টাকা দাবি করে, কিন্তু মিস লি তাকে তাড়িয়ে দেয়। এদিকে চ্যানের জেদ করার কারণে জেমিকে বাড়িতে নিয়ে আসা হয়। তবে হোজা চ্যানকে তার সাথে দেখা করতে দিচ্ছিল না। চ্যান বারবার সেখানে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু প্রত্যেকবার জন তাকে ধরে ফেলত। শেষমেশ মিস লি এর সাহায্যে চ্যান জেমির রুমে আসতে পারে। দেখা যায় তাকে গরম স্যুপ খাইয়ে দিচ্ছে যাতে সে দ্রুত সুস্থ হয়ে যায়। অপরদিকে বংসুক সেই জুতো বাহিরে ছুঁড়ে মারলে হেজু পাগলের মতো সেটা খুঁজতে থাকে। এই দেখে বংসুকের মনে পড়ে একদিন রাতে হেজুর সাথে তার এভাবেই দেখা হয়েছিল। হেজু রাস্তার পাশের ডাস্টবিন থেকে এভাবেই খাবার খুঁজছিল, আর বংসুক সেখান দিয়ে যাওয়ার সময় তাকে দেখতে পায়। এরপর তাকে বাসায় নিয়ে আসে এবং খাবার খেতে দেয়। তারপর থেকে প্রতিদিন সে বংসুকের বাড়িতেই খাবার খেত। বংসুকদের একটা ক্লাব ছিল, সেখানে তার কাজের ব্যবস্থা করে দেয়। সেই ক্লাবেই কাজ করে হেজু বড় হতে থাকে এবং পরবর্তীতে বংসুকের অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে ইরেন্ট সার্ভিস চালু করে। তো ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসলে দেখা যায় জেমির জ্ঞান ফিরে এসেছে। সে তার সামনেই হোজাকে দেখতে পায়। এরপর জেমি তাকে ম্যানুপাসের বিষয়টা জানিয়ে দেয়। এতে হোজা রাগান্বিত হয়ে বলে তুমি কালকের মধ্যেই এখান থেকে চলে যাবে। জেমি তার কথা মেনে নেয়, তবে সে এটাও বলে চ্যান এই পুরো বংশের শেষ ছেলে সন্তান, তাই চ্যানের সাথে বাজে ব্যবহার করবেন না, পারলে তাকে একটু রেসপেক্ট করবেন। এরপর জেমি তার সাথে দেখা করে বলে আমাদের সম্পর্কটা এখানেই শেষ করতে হবে, আজকেই আমাদের শেষ দেখা, এই পরিবারে আর কোনো ঝামেলা সৃষ্টি করতে চাই না। এই শুনে চ্যান তার মায়ের কাছে এসে অনেক কান্নাকাটি করে যাতে জেমিকে তার বউ হিসাবে মেনে নেয়। কিন্তু হোজা পাষাণ হৃদয় নিয়ে তার কান্নাকাটি শুধু দেখে যায়। তার কাছে এই বংশ রক্ষা করা চ্যানের সুখের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। অপরদিকে হেজু আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে হোজাদের গ্রামের দিকে রওনা হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেমি এই জুতো কেনার সময় হেজু প্রশ্ন করে পুরনো ফেলে দেয়া এই জুতোগুলো কেন কিনলে? জেমি উত্তরে বলেছিল ফেলে দেয়া জিনিসের প্রতি আমার একটু বেশি মায়া হয়, এর কারণ আমাদের জীবনটাও অনেকটা ফেলে দেয়া জীবনের মতো। এই কারণে জেমির এই জুতোগুলো এত বেশি পছন্দের ছিল। তো হেজু রাতের বেলা চ্যানের সাথে দেখা করে জেমির খোঁজ খবর নেয়। চ্যান তাকে জানায় জেমি সুস্থ আছে। এই শুনে হেজু খুব খুশি হয়। এরপর সেই এক পায়ের জুতো দিয়ে চলে যায়। এটা দেখে চ্যানের মনে পড়ে ডক্টর তাকে আরেক পায়ের জুতো দিয়ে বলেছিল এই জুতো না থাকলে জেমিকে বাঁচানো যেত না। আসলে জেমি এই জুতো পকেটের মধ্যে রেখে দেয়, এতে ছুরির আঘাতটা সেই জুতোর মধ্যে পড়েছিল। এছাড়া চ্যান যখন তাকে স্যুপ খাইয়ে দিচ্ছিল তখন জেমি বিড়বিড় করে জুতোর কথা বলে যাচ্ছিল। চ্যান বুঝতে পারে জেমিকে আটকে রেখে কোনো লাভ নেই, সে জুতোগুলো ঘরের সামনে রেখে দেয়। এরপর সকালবেলা জেমি সেই জুতো পরে বেরিয়ে যায়। এর কিছুদিন পর জেমি বংসুকের অ্যাপার্টমেন্টে চলে আসে। দেখতে পায় হেজু তার সাথেই আছে। হেজুকে অন্য আর একটা মেয়ের সাথে দেখে তার অনেক রাগ হয় এবং সে দৌড়ে গিয়ে হেজুর নাকের উপর কামড় দিয়ে বসে। কিছুক্ষণ পর জেমি শান্ত হলে বুঝতে পারে বংসুক তার শুধু বান্ধবী নয়, যেমনটা ভেবেছিল তেমন কিছুই না। হেজু তারপর জেমিকে গাড়িতে উঠিয়ে দেয়, কিন্তু জেমি যেতে চায় না। তাই হেজু তার সাথে রুডলি ব্যবহার করে বলে তুমি আমার জন্য ব্যাড লাক।
এই কথা শুনে জেমি অনেক কষ্ট পায়। জিজ্ঞেস করে, এভাবেই যদি আমাকে দূরে ঠেলে দেওয়ার প্ল্যান থাকে তাহলে সেই জুতো ফেরত দিতে গিয়েছিলে কেন? উত্তরে হেজু বলে, তোমার সেই জুতোগুলো অনেক পছন্দ ছিল তাই সেগুলো ফেরত দিয়েছি, এটাকে রোমান্স ভাবার কোনো প্রয়োজন নেই। এই বলে সে বাসায় ফিরে আসে আর বাচ্চাদের মতো কান্না করতে থাকে। তাই বংশুক তাকে সান্ত্বনা দিচ্ছিল। আসলে জেমিকে ইচ্ছে করেই তার জীবন থেকে সরিয়ে দিতে চায়। এর কারণ জেমি তার জন্য বড় ধরনের কষ্ট পেতে পারে। কিছুক্ষণ পর খবরে শুনে আজকে অনেক ঝড় বৃষ্টি হবে। জেমি রাস্তায় দাঁড়িয়ে কান্না করছিল। তাই হেজুর অনেক চিন্তা হতে থাকে। সে দৌড়ে জেমিকে খুঁজতে চলে যায়, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। তাকে খুঁজতে তার পুরনো অ্যাপার্টমেন্টে চলে আসে। সে জানতো জেমিকে এখানেই পাওয়া যাবে। এরপর জেমি বলে, আমি এখানে এসে মূল্যবান একটা জিনিস পেয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জেমির জন্মদিনে সে রান্না করছিল। সে তার সঠিক জন্ম তারিখ জানত না, তাই প্রতি মাসে একদিন করে জন্মদিন পালন করত। এরপর হেজু এসে তার জন্য স্যুপ রান্না করে দেয়। সেই স্যুপ খাওয়ার সময় জেমি দেখে হেজু তাকে একটা সুন্দর রিং গিফট করেছে, আর একটা রিং সে নিজের হাতে পরেছিল। বলা হয় থান্ডারবোল্ট নামে এই রিংগুলো নাকি খুব স্পেশাল। জেমির জীবনে যত দুঃখ কষ্ট আছে সেগুলো নাকি হেজুর জীবনে ট্রান্সফার হয়ে যাবে। কিন্তু ব্রেকআপের সময় জেমি এই রিংটা ছুঁড়ে ফেলে। এরপর হেজু সেই রিং দুইটা তার অ্যাকোরিয়ামে রেখে দেয়। আর গল্পের শুরুর দিকেই সেই অ্যাকোরিয়ামটা জিনের অ্যাসিস্ট্যান্ট ভেঙে ফেলেছিল। জেমি এখানে এসে প্রথমেই সে রিংগুলোকে খুঁজে পায়। দুজন আবারও রিংগুলো পরে তাদের রিলেশন ঠিক করে নেয়। এরপর দুজন একসাথেই থাকতে শুরু করে। অপরদিকে চ্যান জেমিকে এখনো ভুলতে পারছিল না। সারাদিন চুপ করে বসে জেমির কথা ভাবত। এই নিয়ে তার মা বেশ চিন্তিত ছিল। এদিকে কিম একদিন ফোন দিয়ে হেজুকে বলে, সেই মিসিং ভাইয়ের কেসটা মনে হয় আমাদের নিতেই হবে। পোস্ট দিতে দিতে আমাদের ওয়েবসাইট পুরো জ্যাম করে ফেলেছে। দেখা যায় হেজু সেই ক্লায়েন্টের সাথে দেখা করতে বের হয়েছে। তবে জেমিকে রেখে যাওয়ার ইচ্ছে হচ্ছিল না, তাই বারবার জানালায় দাঁড়িয়ে থাকা জেমিকে দেখতে থাকে। এরপর চলে আসে একটা অ্যাকোরিয়ামের দোকানে। সেখানেই এই ছোট্ট মেয়েটাকে দেখতে পায়। তার নাম হচ্ছে মিন, এবং এই ছোট্ট মেয়েটাই তার ভাইকে খুঁজছিল। যখনই মিন বলে, আমার ভাই সানকে খুঁজে দাও, তখনই হেজুর মনে পড়ে যায় সেদিন পার্কের গাড়িতে মিনকে দেখতে পেয়েছিল। এর মানে হচ্ছে মিন আসলে তাকেই খুঁজে বেড়াচ্ছে। হেজু তার কাছ থেকে জানতে পারে তার বাবা মায়ের ডিভোর্স হবে। এরপর মিনকে নিয়ে তার মা অন্য দেশে চলে যাবে। এর ফলে পার্ককে বাকি জীবন একা থাকতে হবে। তাই মিন চাইছিল তার ভাই যেন তার বাবার সাথে গিয়ে থাকে। হেজু তাকে বলে, আমার ভাই আর কখনো বাড়ি ফিরে যাবে না, সে নিজের ইচ্ছাতেই চলে এসেছিল। সে আরো বলে, মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়, তোমার বাবাকেও কর্মের ফল ভোগ করতে হচ্ছে। এই শুনে মিন অনেক কান্না শুরু করে। হেজু তাকে কোলে তুলে বাস স্টেশনে নিয়ে আসে। সেখানে জানতে পারে পার্ক ব্যস্ততার কারণে মিনের তেমন দেখাশোনা করতে পারে না। তবুও মিন তার জন্য চিন্তা করছিল। এর কারণ জিজ্ঞেস করলে মিন উত্তর দেয়, আমার বাবা না থাকলে আমি এই পৃথিবীতে আসতে পারতাম না, তাই আমি তাকে এত ভালোবাসি। কিছুক্ষণ পর বাস চলে আসলে হেজু মিনকে বাসে উঠিয়ে দেয়। তবে ছোট্ট এই মেয়েটার কথাগুলো তার হৃদয়ে দাগ কেটেছিল। এরপরেই সে কিমের সাথে ড্রিঙ্কস করতে চলে যায়। কিম আসলে জানতো সান হচ্ছে হেজুর আসল নাম। এই কারণেই সে এই কাজটা নিয়ে এত বেশি আগ্রহ দেখাচ্ছিল। তো কিম লিস্টের 3 নম্বর লোকটার পরিচয় জানতে পেরেছে। তার নাম হচ্ছে শিন, যে কিনা একটা ফার্মা কোম্পানির মালিক। এরপর হেজুর মাথা ব্যথা শুরু হয়। সে নিজের ব্যালেন্স হারিয়ে মাটিতে পড়ে যায়। কিম তাকে গাড়িতে উঠিয়ে দেয়। সে ভাবে অতিরিক্ত ড্রিঙ্কস করায় হেজু কন্ট্রোল হারিয়ে ফেলেছে। হেজু অ্যাপার্টমেন্টে ফিরে জেমিকে একদম মডার্ন লুকে দেখতে পায়। বংশুক তাকে নিয়ে এক ক্লায়েন্টের থেকে টাকা তুলতে গিয়েছিল। এতে হেজু অনেক রাগারাগি শুরু করে দেয়। বংশুক তার কথাতে অনেক কষ্ট পায়। তাই হেজু তার রাগ ভাঙানোর জন্য ড্যান্স করতে শুরু করে। এরপর তারা আলোচনা করতে থাকে, যদি শিন হেজুর আসল বাবা হয়ে থাকে তাহলে তারা কি কি জিনিস কিনবে। হেজু বলে জেমিকে সে 100 কোটি টাকা দিবে আর বংশুককে একটা বিশাল বড় ম্যানশন গিফট করবে। অপরদিকে চ্যান তার মায়ের জন্য একটা চিঠি রেখে সেখান থেকে পালিয়ে আসে। সেই চিঠি পড়ে হোজার অবস্থা একদম খারাপ হয়ে যায়। অপরদিকে জেমি আর হিজুকে মিস্টার শিনের কনফারেন্সে দেখানো হয়। সেখানে অতিরিক্ত মাত্রায় আওয়াজ হওয়াতে হেজুর প্রচন্ড মাথা ব্যথা হচ্ছিল। এরপরেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জেমি তখন মিস্টার শিনের চুলের স্যাম্পল নিতে গিয়েছিল, কিন্তু শিন একটা উইক পরে থাকায় স্যাম্পল কালেক্ট করতে পারে না। পেছনে এসে দেখে হেজু মাটিতে পড়ে আছে। এরপর তাকে হসপিটালে ভর্তি করা হয়। জেমি আর বংশুক প্রথমবারের মতো জানতে পারে হেজুর ব্রেন ক্যান্সার আছে। আর জেমি এটাও বুঝতে পারে হেজু হঠাৎ করে কেন তার কাছে ফিরে গিয়েছিল, আর কেনই বা সে তার আসল বাবাকে খুঁজে বেড়াচ্ছে। তো জেমি সিদ্ধান্ত নেয় শিনের চুলের স্যাম্পল যেভাবেই হোক কালেক্ট করবে। এর কারণ যদি শিন তার বাবা হয়ে থাকে তাহলে অত্যাধুনিক কোনো চিকিৎসা পদ্ধতিতে হেজুকে বাঁচানো যেতে পারে। তাই সে চলে আসে চুলের স্যাম্পল কালেক্ট করতে।
অপরদিকে হেজু স্বপ্নে মিনকে দেখতে পায়। দুজন একসাথে বসে গল্প করছে। হেজু বলে, আমি পরের জন্মে প্লাঙ্কটন হয়ে জন্মাতে চাই। প্লাঙ্কটন মূলত সমুদ্রের একদম গভীরে পাওয়া যায় এমন জলজ উদ্ভিদ। এগুলোর কারণেই সমুদ্রের পানি এত বেশি ঝলমল করে। এমনকি এগুলো কোনো কাজের না মনে হলেও সমুদ্রের বেশিরভাগ অক্সিজেন এই প্লাঙ্কটন থেকেই আসে। এরপর দেখা যায় হেজুর শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। বংসুক চিৎকার করে ডক্টরদের ডাকাডাকি করে। এরপর হেজুকে আইসিইউতে নেওয়া হয়। অপরদিকে জেমি চুলের স্যাম্পল কালেক্ট করতে সক্ষম হয়, কিন্তু বংসুক তার উপর রেগেছিল, কারণ এমন এক ক্রিটিক্যাল সময়ে হেজুর পাশে ছিল না। সে তারপর জেমিকে হেজুর কাছেও যেতে দেয় না। অপরদিকে হোজাকে দেখানো হয় মন খারাপ করে বসে আছে। জন তার জন্য খাবার নিয়ে আসলে তাকে পাশে বসায়। এরপর তার সাথেই দুঃখের কথাগুলো শেয়ার করে। বলে, চেন জেমির জন্য অনেক কান্নাকাটি করেছিল, তবুও আমি পাষাণ হয়ে তাদের দুজনকে আলাদা করে দিয়েছি। তখন জন তার সানগ্লাস খুলে হোজাকে পরিয়ে দেয়, যাতে তার চোখের পানি দেখা না যায়। অপরদিকে জেমি কিমের সাহায্যে আইসিইউতে ঢুকে পড়ে। সেখানে তার ফোনে ডিএনএ টেস্ট রেজাল্টের মেসেজ আসে। রেজাল্ট ছিল নেগেটিভ, অর্থাৎ মিস্টার শিন হেজুর বাবা নয়। হঠাৎ করে জেমির মনে পড়ে হেজু তাকে বলেছিল, আমি মারা যাওয়ার সময় খোলা আকাশের নিচে মরতে চাই। তো জেমি তার ইচ্ছে পূরণ করতে আইসিইউ থেকে লুকিয়ে বের করে আনে। জেমি তাকে সামলাতে পারে না, আর একটা পোলের সাথে হেজুর মাথায় আঘাত লাগে। কোনো গাড়িও তাকে সাহায্য করছিল না, তাই জেমি সেখানেই বসে কান্না করতে থাকে। তখনই আবার হেজুর জ্ঞান ফিরে আসে। এরপর দেখা যায় জেমি আর হেজু রাস্তায় হাঁটাহাঁটি করছে। হেজু বলে, আগামীকাল তোমাকে একজনের সাথে দেখা করতে নিয়ে যাব। জেমি ভাবে লিস্টের শেষ ব্যক্তি, অর্থাৎ হেজুর আসল বাবার সাথে দেখা করতে নিয়ে যাবে, তাই সে রাজি হয়ে যায়। এরপর হেজু তাকে নিয়ে রওনা হয়। দুজন একটা শপিং মলে নিজেদের ড্রেস চেঞ্জ করে নেয়। হেজু যখন জেমির ছবি তুলছিল তখন সে খুব ইমোশনাল হয়ে পড়ে, কারণ সে খুব ভালো করেই জানতো জেমির সাথে আর বেশি দিন থাকতে পারবে না। এরপর রাতের বেলা তারা চাঁদের আলোর সৌন্দর্য উপভোগ করে। সকালে হেজু তাকে একজনের বাড়িতে নিয়ে আসে। জেমি সেই মহিলাকে দেখেই 1 সেকেন্ডে বোঝা যায় এই মহিলা তার আসল মা, যে কিনা এখন অন্য আরেকটা সংসার নিয়ে ব্যস্ত। জেমি পেছনে ফিরে দেখে হেজু তাকে রেখেই চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর হেজু বাচ্চাদের মতো কান্না শুরু করে। দেখা যায় চ্যান তাকে সান্ত্বনা দিতে এসেছে। তাকে হেজুই ফোন করে আসতে বলেছিল। তারপর চ্যান হেজুকে ছোট বাচ্চাদের মতো সামলায়। তাদের সম্পর্কটা অনেকটা ভাইয়ের মতো হয়ে যায়। অপরদিকে হোজা কিমের সাথে দেখা করতে আসে। সে জানতো চ্যানকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় হচ্ছে জেমি। এদিকে বংসুকও জেমিকে খুঁজছিল, যাতে সে হোজার খোঁজখবর নিতে পারে। তো কিম জেমিকে ফোন দিয়ে তার এখানে চলে আসতে বলে। অপরদিকে চ্যান আর হেজুকে লাঞ্চ করতে দেখা যায়। তখন হেজু তার ছোটবেলার কাহিনীটা শেয়ার করে। বলে, আমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হেজু সব সময় একটা ছোট ভাই অথবা বোনের জন্য মাকে বলতো। তো একদিন তার মা সেই হসপিটালে ফোন দিয়ে জিজ্ঞেস করে 139 নাম্বার কন্টেইনার থেকে আর কোনো বাচ্চা নেওয়া সম্ভব কিনা। এরপর ডক্টররা চেক করে গরমিল হওয়ার বিষয়টা বুঝতে পারে, কিন্তু হেজুর মা এই বিষয়টা পার্ককে জানায় না এবং নিজেই ডিপ্রেশনে ভুগতে থাকে। একদিন হেজু তার বাবাকেও বলে, আমার একটা ভাই অথবা বোন লাগবে। এরপর পার্ক হসপিটালে জিজ্ঞেস করতে গেলে জানতে পারে হেজু তার আসল ছেলে নয়। হেজুর মা এই কথা গোপন করেছিল বলে পার্ক তার সাথে রাগারাগি করে। হেজুর মা সেই রাতে গাড়ি নিয়ে বের হয়ে গেলে অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকেই পার্ক হেজুর সাথে কথা বলা কমিয়ে দিয়েছিল। সে হেজুর কোনো খোঁজ খবর নিত না। এভাবে অনেকটা সময় হেজু একা একাই পার করে। তার গ্রাজুয়েশনের দিন বলে, তুমি আমার সার্টিফিকেট নিতে এসো, এরপর আমরা রামেন খেতে যাব। কিন্তু বাকি সবার অভিভাবক তাদের বাচ্চাদের নিতে আসলেও হেজু শুধু অপেক্ষাই করে যায়। পার্ক তাকে পিক আপ করতেও আসে না। সেদিন থেকেই হেজু আর বাড়ি ফিরে যায়নি। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। দেখা যায় জেমি কিমের কথাতে ফিরে এসেছে। এরপরেই হোজা আর বংসুক তাকে এক প্রকার জেরা করতে থাকে। জেমি বলে, হেজু আমাকে মায়ের সাথে দেখা করাতে নিয়ে গিয়েছিল, কারণ আমি ছোটবেলা থেকেই জানতে চাইতাম আমার জন্মদিন কবে। হেজু একদিন বলেছিল আমার জন্মদিন কবে সেটা খুঁজে বের করবেই। হেজু তার কথা রেখেছে। যেদিন আমাকে অনাথ আশ্রমে রেখে আসা হয়েছিল সেটাই আমার জন্মের তারিখ, অর্থাৎ তার মা তাকে জন্মের দিন অনাথ আশ্রমে রেখে আসে। এই শুনে হোজা একদম রেগে যায়। বলে, সেই মহিলার নাম্বার দাও, আমি তাকে দেখে নিচ্ছি। এদিকে বংসুক বলে ওঠে, তুমি আমাকে তার অ্যাড্রেস দাও, আমি সেখানে লোক পাঠিয়ে তার ব্যবস্থা করব। কিমও তাকে সাহায্য করার জন্য প্রস্তুত ছিল। এতগুলো মানুষ তাকে কেয়ার করে। এই দেখে জেমি প্রচন্ড খুশি হয়। তাদেরকে পার্টি দিতে চায়, কিন্তু এই মুহূর্তে টাকা নেই। তাই হোজা নিজের ক্রেডিট কার্ডটা তাকে দেয়। তখনই আবার সেখানে হেজু আর চ্যান চলে আসে।
এরপর দেখানো হয় হোজা তার ছেলের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে বলে যায়, তুমি এখন থেকে স্বাধীন, তোমার মন যা চাইবে সেটাই করতে পারো, শুধু ফোনটা অন রেখো, আর যদি আমার রান্না করা খাবার মিস করো তাহলে বাড়ি চলে এসো। হোজা আসলে বুঝে গিয়েছিল তার করা শাসনে চেনের স্বাধীনতা নষ্ট হচ্ছিল, এই কারণে সে তার ছেলেকে মুক্ত করে দিয়েছে। জন তাকে আবারও সানগ্লাস পরতে দেয়। হোজা তাকে বলে, তুমি আর আমেরিকাতে যেও না, আমার সাথেই থাকতে পারো, তুমিও তো আমার ছেলের মতো। জন তাকে মা বলে ডাকে, আর এটাই তার মুখ থেকে বের হওয়া প্রথম শব্দ। তো এভাবেই জনও একটা পরিবার পেয়ে যায়। এদিকে হেজুরা পার্টি করতে থাকে। তাদের দেখে মনে হচ্ছিল এদের মধ্যে অনেক দিনের সম্পর্ক। তখনই হঠাৎ করে হেজুর শরীর আবারও খারাপ হতে শুরু করে। সে বুঝতে পারে এখনই তার বাবার সাথে দেখা করতে নিতে হবে, পরে আর সময় পাবে না। তাই সে চলে আসে একটা বাড়ির সামনে। দেখা যায় সে পার্ককে জড়িয়ে ধরে অঝরে কান্না করছে। পার্ক তাকে ঘরে নিয়ে আসলে দেখে তার জিনিসগুলো আগের মতোই আছে, এমনকি তার ছবিটাও পার্ক যত্ন করে রেখেছিল। এছাড়াও সে দেখতে পায় তার গ্রাজুয়েশনের সার্টিফিকেট নিয়ে আসা হয়েছে। সে বুঝতে পারে পার্ক তাকে নিতে সেদিন স্কুলে গিয়েছিল, হয়তো একটু লেট করে ফেলেছিল। এরপর সে তার ছোটবেলার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এত বছর পর ঘুরে ফিরে এখানেই ফিরে আসতে হলো তাকে। এরপর দেখা যায় জেমি তাকে খুঁজতে এখানে চলে এসেছে। হেজু তাকে বলে, আগামীকাল আমরা একটা ট্রিপে ঘুরতে যাব। পার্ক সকালে রুমে এসে দেখে হেজু সেখানে নেই, তবে সে তার দেওয়া সে ভিজিটিং কার্ডটা রেখে যায়। আই এম ইউর ফাদার লেখাটার নিচে হেজু লিখে দিয়েছিল আই এম ইউর সান। দেখে পার্ক ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। এরপরেই হেজু আর জেমি তাদের শেষ ট্রিপে বেরিয়ে পড়ে। তারা বেশ আনন্দ করে সুন্দর মুহূর্ত কাটায়। জেমির যেদিন সত্যি জন্মদিন ছিল সেদিন হেজু তাকে ছোট্ট একটা কেক গিফট করে। টিভিতে দেখতে পায় হোজা আর জন একটা রান্নার শো করছে। অপরদিকে কিম আর বংসুক এখন নতুনভাবে ইভেন্ট সার্ভিস চালু করেছে। হেজু তাদেরকে বলে, তোমরা দুজন একে অপরকে ডেট করতে পারো, তোমাদের জুটি খুব সুন্দর মানাবে। এদিকে চ্যান আবারও ট্রাভেল ব্লগ করছিল। সে বিভিন্ন অ্যাডভেঞ্চার জার্নি তার ভিডিওতে দেখাতো। এভাবেই হেজু আর জেমি তাদের জার্নি করতে থাকে। একটা সুন্দর বরফে ঢাকা পাহাড় দেখে জেমি দৌড়ে সেখানে চলে যায়। দুজন এই সুন্দর মুহূর্তগুলো এনজয় করছিল। জেমি সেখানে ক্লোভার্স ফুল দেখতে পায়। এই ফুল 4টা পাতা সহ পেলে নাকি সেই ব্যক্তি অনেক লাকি হয়। হেজু সেই ফুলগুলো খুঁজতে থাকে, আর একটা সে পেয়েও যায়। এটা সে জেমিকে দিবে। তখনই তার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়। তার নাক থেকে রক্ত বের হতে থাকে। সে বরফের উপর পড়ে যায়। মনে মনে বলতে থাকে, এভাবে যে আমার জীবন শেষ হয়ে যাবে তা কখনো কল্পনা করিনি। সে ঝাপসা ভাবে দেখতে পাচ্ছিল জেমি তার দিকে কান্না করতে করতে দৌড়ে আসছে। সে জেমির সাথে আরো সময় কাটাতে চায়, কিন্তু সেটা আর সম্ভব না। একদম অন্তিম মুহূর্তে বলে, মৃত্যুর সময় আমার চোখের সামনে তুমি আছো, এর মানে আমার লাইফটা বেশ ভালোই ছিল। হেজু মুচকি হাসে। জেমিকে শেষবারের মতো আই লাভ ইউ বলে। আর এখানেই গল্পটার সমাপ্তি ঘটে।